গোপাল, নিতাই, তোমাদের দুজনকে একটা জরুরি কথা বলতে এলাম। আমাদের এই মাছের আড়তটা আপাতত কয়েকদিনের জন্য একদম বন্ধ হয়ে যাবে। সে কি কথা হরেন বাবু? হুট করে এই ভর ভরা মরশুমে আড়ত বন্ধ হয়ে গেলে আমাদের কাজ থাকবে না, তখন আমরা দুই ভাই সংসার চালাবো কি করে? আমি তো ইচ্ছে করে বন্ধ করছি না গোপাল। এই আড়তটা তো একদম নদীর কিনারায়। এই বর্ষায় জোয়ারের তরে পাড় ভাঙতে শুরু করেছে। পাড় ভাঙছে বলে কি পুরো আড়তটাই বন্ধ করে দেবেন দাদা? আমাদের তো এই একটা মাত্র বড় বিপদে পড়বো। নদীর পাড় যেভাবে ভাঙছে তাতে আড়তটা যে কোনো সময় জলের টানে ভেঙে পড়তে পারে। তোমরা এখন থেকে অন্য কোথাও নিজেদের জন্য কাজ খুঁজে নাও। আমাদের বরাতে যে এমন অভাব আসবে তা তো ভাবিনি। নিতাই, এখন আমরা কি করবো রে ভাই? কিভাবে আমাদের এই পুরো সংসারটা চলবে? আমিও তো কিছু ভেবে পাচ্ছি না দাদা। হাটের বাজারে নতুন কোনো কাজ চট করে পাওয়া কঠিন। আমাদের ঘরে তো জমানো কোনো টাকাও নেই। মা, আমার কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু চলে এলো। এখনই টাকা না দিলে ওরা আমার নাম খাতা থেকে একেবারে কেটে দেবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই রে পূজা। তোকে তো কতবার বলেছি এই সময় আমার কাছে একদম টাকা চেয়ে মিছে বায়না করিস না। আমি টাকা চাবো না তো কার কাছে চাবো মা? আমার পড়াশোনা কি তবে মাঝপথে বন্ধ হয়ে যাবে একেবারে? আমি কি আর কলেজে যাবো না? তোর পড়াশোনা বন্ধ করতে কে বলেছে রে? এখন ঘরের যে অবস্থা তুই তো সবই জানিস। তোর বাবা আসুক, তারপর ওনাকে নিজের মুখেই সব বলিস। মা, অমন করে কান্নাকাটি করিস না। আমি তো সব কথাই দরজার বাইরে থেকে শুনলাম। তোর কলেজের ফি আমি ঠিক সময় মতো জোগাড় করে দেব। বাবা, তুমি এসে গেছো? কলেজে স্যার কিন্তু বলেছেন আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে টাকা না দিলে বড় ক্ষতি হয়ে যাবে। তুই ওসব নিয়ে একদম ভাবিস না মা। আমি যখন তোকে নিজে মুখে কথা দিয়েছি তখন তোর পড়ালেখা বন্ধ হবে না। তুই মন দিয়ে বই খোল। সরলা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? দুপুরের দিকে যে কবিরাজ মশাই এসে বড় বড় দুটো বড়ি দিয়ে গেলেন, ওতে কি চিনতে উপশম হলো না? অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে গো। এখন আর এই গ্রামে ছোটখাটো ওষুধি চিকিৎসা দিয়ে কোনো কাজ হবে না। কষ্ট হচ্ছে। কবিরাজ তো বললেন তোমাকে বড় কোনো শহরের নামকরা হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করতে হবে, কিন্তু আমার তো এখন হাত একেবারে খালি। তুমি তো সকাল থেকে আড়তের কাজে ছিলে। হরেন বাবু কি তোমাদের এই মাসে খাটুনের পাওনা টাকাটা আর চটপট মিটিয়ে দিলেন না? পাওনা টাকা তো দূরের কথা সরলা, আজ থেকে আমাদের আড়তের কাজটাই একেবারে চলে গেল। নদী ভাঙনের জন্য আতরটাই এখন বন্ধ হয়ে গেছে। এই বিপদের দিনে কাজটাও চলে গেল। তাহলে আমার এই বড় চিকিৎসা এখন কিভাবে হবে? ডাক্তার দেখানোর টাকা আমরা কোত্থেকে জোগাড় করবো গো? তুমি একদম মনে কষ্ট পেও না সরলা। আমি কাল সকাল থেকেই হাটের দিকে গিয়ে নতুন কাজ খোঁজার চেষ্টা করছি। কাজ পেলেই তোমায় শহরে নিয়ে যাব। নমস্কার কানাই বাবু, আপনি হাটের দিকে যাচ্ছেন বুঝি? আচ্ছা বাবু, আপনার জানাশোনার মধ্যে আমার জন্য কিছু ছোটখাটো কোনো কাজ হবে? আরে নিতাই যে, না রে ভাই, আমার কাছে এখন তেমন কোনো কাজ খালি নেই। তবে তোমার যদি টাকার দরকার হয় আমার থেকে ধার নিতে পারো। টাকার তো খুবই দরকার বাবু। সরলার শরীরটা খারাপ, তবে ধারের টাকা আমি শোধ করব কি করে? আড়তের কাজটাও তো একেবারে চলে গেল। সে কি কথা ভাই, শুনলাম তোমার বাবা মারা যাবার আগে তোমাদের দুই ভাইয়ের জন্য একটা ভাণ্ডের টাকা আর কিছু ভালো জমি রেখে গিয়েছিলেন। বাবা আমাদের জন্য জমি রেখে গিয়েছিলেন? কই, আমি তো ওসবের কিছুই জানি না বাবু। দাদা তো কোনোদিন এই বিষয়ে আমাকে একটা কথাও বলেনি। গোপাল অনেক কিছুই তোমার থেকে লুকিয়ে রাখছে নিতাই। আমরা তো আগের মানুষ, সব জানি। ও নিজের আখের গোছাতে তোমায় কিচ্ছু জানতে দেয়নি ভাই। দাদা আমার সাথে এমন লুকোচুরি করবে তা তো ভাবিনি বাবু। তবে নিজের চোখে কোনো প্রমাণ না দেখে আমি দাদাকে নিচে সন্দেহ করতে পারছি না।
নিতাই চটপট ঘর থেকে বের হরে ভাই, ঝড় যেভাবে বাড়ছে আমাদের এই রান্নাঘরের চালাটা তো আজকে রাতের মাঝে একেবারে উড়ে যাবে দেখছি। আমি এসে গেছি দাদা, তুমি ওদিকের খুঁটিটা শক্ত করে ধরো, আমি এই বড় দড়িটা দিয়ে চালের বাঁধাটা বাঁধার চেষ্টা করছি, জল পড়ছে। ওহো, তোমরা দুজনে সাবধানে কাজ করো, আমি ভেতর থেকে বড় বড় গামলাগুলো নিয়ে এলাম। চালের ফুটো দিয়ে সব জল এসে উনুনে পড়ছে গো। সাবিত্রী, তুমি রান্নার হাঁড়ি আর চালের বস্তাগুলো চটপট টেনে টেনে শোবার ঘরে নিয়ে যাও। নিতাই, তুই ওদিক থেকে আরেকটা বাঁশ এনে দে তো। এই নাও দাদা, আমি বাঁশটা ধরছি। ভাগ্যিস আমরা দুই ভাই একসাথেই থাকি, নইলে এই ঝড়ে আজ একলা ঘর সামলানো কঠিন হতো। আমরা দুই ভাই একসাথে থাকলে কোনো ঝড়ই আমাদের ক্ষতি করতে পারবে না রে নিতাই। তুই উনুন পাড়ের শুকনো কাঠগুলো চটপট করে ঘরের ভেতর সরিয়ে নে তো। দাদা, একটা জরুরি দরকার ছিল রে। সরলার অবস্থা আজ সকাল থেকে আরো অনেক খারাপ হয়েছে, ওকে চটপট শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি রে, বৌমার শরীর এত খারাপ হলো কি করে? কিন্তু নিতাই, আমার কাছে এখন কোনো টাকা থাকলে তোকে আমি আজকে অবশ্যই দিতাম রে ভাই। তোমার কাছে চিনতে টাকাও হবে না দাদা, ডাক্তারবাবু বলেছেন আজ বিকেলের মধ্যে ওষুধ না কিনলে সরলার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি তোকে কিভাবে বোঝাই রে নিতাই, আজকে পূজার কলেজের ফি জমা দেওয়ার শেষ দিন। টাকা জোগাড় করতে না পেরে ওকেও আমি কলেজে পাঠাতে পারলাম না। তাহলে এখন উপায় কি হবে দাদা? তোমার কাছেও কোনো টাকা নেই, আমারও কাজ চলে গেল, আমরা তো একেবারে চারিদিক থেকে বিপদে পড়ে গেলাম। তুই অমন করে ভেঙে পড়িস না নিতাই। আমি বিকেলের দিকে হাটের মহাজনদের কাছে গিয়ে চিলতে ধারের জন্য হাত পেতে দেখবার চেষ্টা করছি। কে গোপাল, একা একা বসে আছো যে বড়? তোমাদের আড়তটা তো বন্ধ হয়ে গেল শুনলাম, এখন সংসার চালাচ্ছ কিভাবে ভাই? আর বলবেন না কানাই বাবু, বিপদে পড়ে গেছি। নিতাইয়ের বউটা বিছানায় ছটফট করছে, ওইদিকে মেয়ের কলেজে টাকাটাও দিতে পারছি না। এই অভাবের দিনে এক কাজ করো না কেন গোপাল, তোমাদের বাড়ির পেছনে যে খালি জমিটুকু পড়ে আছে ওটা ভালো দামে বিক্রি করে দাও। বাপদাদার শেষ স্মৃতিটুকু বিক্রি করতে মন চাইছে না বাবু। এই জমিটুকু চলে গেলে আমাদের আর মাথা গুঁজবার কোনো সম্বল থাকবে না। আমি তো তোমাদের মঙ্গলের জন্যই বলছি গোপাল, জমি বিক্রি করে সাময়িকভাবে অনেক বড় উপকার হবে, বৌমার চিকিৎসা হবে, মেয়ের পড়ালেখাও চলবে। আপনার কথা ফেলে দেওয়ার মতো নয় কানাই বাবু, বিপদ তো চারিদিক থেকে ঘিরে ধরছে। আমি বাড়ি গিয়ে নিতাইয়ের সাথে একটু ভেবে জানাই। মা, আমি আর কোনোদিনও কলেজে যাব না। আমার পড়াশোনা আমি আজ থেকে একেবারে বন্ধ করে দিচ্ছি। এইভাবে প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে ঘরে বসে থাকা অনেক ভালো। তুই এমন পাগলের মতো কথা বলিস না মা। তোর বাবা তো টাকার জন্য দিনরাত এক করে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। তুই একটু ধৈর্য ধর। কত ধৈর্য ধরবো মা? বান্ধবীরা সবাই ফি জমা দিয়ে দিল, আর আমি টাকার জন্য রোজ স্যারেদের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। আমার লজ্জা করে। ঘরের এই অভাব তো তুই নিজের চোখেই দেখছিস রে পূজা। আমাদের হাত এখন একেবারে খালি। তোর বাবার মনটা তুই এভাবে কেঁদে আর ভেঙে দিস না মা। আমি তো কোনো বিলাসিতা চাচ্ছি না মা, শুধু পড়াশোনা করতে চাচ্ছি। কপালে যদি বিদ্যা না থাকে তবে এই দুঃখের সংসারে আমার চেয়ে বড় অভাগী আর কেউ। মা, একটু ভগবানকে ডাক। মানুষের দিন তো সব, আমাদের এই অন্ধকার দিনও একদিন ঠিক কেটে যাবে। শান্তি কাকিমা, এই রোদ্দুরের মধ্যে তুমি ডোবার চিলতে জলের মধ্যে একা একা কি করছো গো? বালতির ভেতর ওগুলো কি মাছ নড়াচড়া করছে? এই তো পূজা, ডোবার পাশে দাঁড়িয়ে অনেকগুলো পুঁটি মাছ ধরলাম রে। সেই কত বছর আগে এই মাছের চপ খেয়েছিলাম, আজ বানাতে ইচ্ছে হলো। পুঁটি মাছের চপ? এই ছোট ছোট পুঁটি মাছ দিয়ে আবার চপ বানানো যায় নাকি কাকিমা? আমি তো কোনোদিন এই চপের কথা শুনিনি। লোকজনে কি এটা খায়? অনেকেই এই চপ চেনে না রে পূজা, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। পুঁটি মাছের সাথে মশলাপাতি মিশিয়ে ভাজলে চমৎকার লাগে খেতে। আমাদের ঘরে তো পুঁটি মাছের কোনো অভাব নেই কাকিমা, ডোবা নালায় প্রচুর আছে। কিন্তু এই চপ কিভাবে বানাতে হয় আমি তো একটুও জানি না।
তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না মা, আমি তোকে এই চপের পুরো রেসিপি খুব ভালো করে শিখিয়ে দেব। তুই একদিন আমাদের বাড়িতে চলে আসিস। দাদা, কিসের অপরাধবোধের কথা বলছিস নিতাই? তুই হলি আমার নিজের ছোট ভাই। তুই আমার কাছে কোনো কথা মনে না লুকিয়ে একদম পরিষ্কার করে বল, তোর মনের ভেতরে এমন কি নতুন কষ্টের কথা লুকিয়ে রেখেছিস শুনি ভাই। ওই চালাক কানাই বাবু আমার মনের ভেতর তোমার নামে বিষ ঢোকানোর চেষ্টা করেছিল দাদা। বলেছিল তুমি নাকি বাপ দাদার সম্পত্তির বড় ফান্ডের টাকা আর সেই জমিটুকু আমার থেকে লুকিয়ে নিজের নামে একেবারে কুক্ষিগত করে রেখেছো। ওই শয়তান লোকটা আসলে আমাদের দুই ভাইয়ের আজীবনের মিল ভাঙবার একটা নোংরা ফন্দি এঁটেছিল ভাই। আমাদের এই একতার ভালোবাসা দেখে ওনার মনের ভেতরে হিংসে হতো। তুই তো ওনার চতুর স্বভাব সব জানিস। আমি ভুল করে ওনার কথা বিশ্বাস করতে গিয়েছিলাম দাদা, কিন্তু আর কখনো এমনটা হবে না। এবার থেকে আমরা দুই ভাই মিলে একই সাথে এই চপের ব্যবসা করব আর নিজেদের পুরো সংসারের সমস্ত দায় দায়িত্ব সমানভাবে একসাথে মিলেমিশে পালন করব।